আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার অকল্পনীয় উপস্থিতি। একটা বিষয় এখানে প্রণিধানযোগ্য এবং বলার জন্য খুব প্রয়োজন, সেটা হলো আমাদের দেশে এই মুহূর্তে একটা ব্যাড সরকার, একটা নট লেজিট সরকার, ইলিজিট সরকার এবং অসাংবিধানিক সরকার। সেই সরকার জোর করে ক্ষমতায় 15 মাস ধরে বসে আছেন, যদিও ধরে নিলাম যে কোনো একটি পোরশন অফ পিপল, বাংলাদেশের কোন একটা পোরশন অফ পিপল সেই সরকারের, গত যে সরকারকে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা সরিয়ে দেওয়া হলো, তার যে প্রধানমন্ত্রী, তাকে তারা ক্ষমতায় চাচ্ছে না। যেহেতু সংবিধান সম্মতভাবে উনি এখনো বর্তমান প্রধানমন্ত্রী, সেটারই বহিঃপ্রকাশ এই অকল্পনীয় উপস্থিতি শেখ হাসিনার বিশ্ব গণমাধ্যমে। আপনি যে নামগুলো বলেন, আমি শুধু একটি গণমাধ্যমের নামই বলবো, যারা আমরা যদি বণিকদের ভাষা ব্যবহার করি, ব্যবসায়ীদের ভাষা ব্যবহার করি, তাহলে রয়টার্স হলো আমাদের তথ্যের হোলসেল সরবরাহকারী। সারা পৃথিবীর সমস্ত গণমাধ্যমের তারা হোলসেল সংবাদ, সেটা শুরুই হয়েছে রয়টার্স দিয়ে। সো রয়টার্স থেকে তারা সকলে সংগ্রহ করে এটা রিপ্রিন্ট করতে পারতেন, তার জন্য হয়তো বা রয়টার্সকে কোনো একটা ফি তাদের দিতে হয়। আমার যেমন রয়টার্স পড়তে গেলে একটু টাকা দিতে হয়। তারপর তো আপনি একটা লম্বা লিস্ট দেখেছেন, এবং দুঃখজনক ভাবে একজন আমার কলিগ, আমি সকল সাংবাদিককেই আমার কলিগ মনে করি, ছোট বড়, কিন্তু একজন কলিগ খুব নিজকে জাহির করার জন্য বলেছিলেন, আমি জেলে গেলেও শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাই। হোয়াট স্টোরি! আপনাকে শেখ হাসিনা তো নদীর জলে ভেসে আসেনি যে আপনি আপনার মতন সাংবাদিককে তো ওনার প্রথম ইন্টারভিউ দিয়ে দেবো। এনি ইন্টারভিউ দিতে হবে। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য হোলসেলার সংবাদ মাধ্যমগুলি বসে আছে, বিশ্বের গণমাধ্যমের যারা টপ, তারা বসে আছে। অতএব অকল্পনীয় উপস্থিতিটা আমি একটু বিরোধিতা করি, কিন্তু সেন্টেন্সের খাতিরে, আপনার হেডলাইনের খাতিরে অকল্পনীয়, হ্যাঁ, সুপারলেটিভ অবশ্যই। কিন্তু শেখ হাসিনা ওইখানে কল্পনীয়, যেখানে মার্গারেট থেচারের চেয়েও বড় আয়রন লেডি হিসাবে ওনাকে বিশ্ব সম্মান করে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার কথা থেকে যদি এগুলো তেমন নতুন নয়, মেটিকুলাস ডিজাইন, মানে এই কথাটা আমার কাছে মনে হয় যে এর মধ্যেই একটা দুরভিসন্ধিমূলক ব্যাপার থেকে যায়, মেটিকুলাস ডিজাইন। তা না হলে প্রকাশ্য প্রত্যক্ষ আইনানুগ যদি হয়, তাহলে কি আমরা এটাকে মেটিকুলাস ডিজাইন হয়তো বলবো না, অন্য কোনো নামে বলবো। আর আপনি যে কথাটা বলেছেন যে পোরশন অফ পিপল হয়তো ওনার বিপক্ষে ছিল, এটা তো খুবই স্বাভাবিক। যে কোনো গণতন্ত্রে, এবং কোনো গণতন্ত্রে যেমন না, বাংলাদেশেও শেখ হাসিনাও কোনোদিন বলেননি যে শতভাগ মানুষ তার পক্ষে। কাজেই ওনার গণতান্ত্রিক কারণে ওনার পক্ষে যেমন ছিল, ওনার বিপক্ষেও মানুষ ছিল, এবং সেই বিপক্ষের মানুষগুলোকে এরকম ডিজাইনিং করে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার শুনেছি। আপনার দেশ আমেরিকা থেকেও প্রচুর টাকা বাংলাদেশে এসছে, এইসব কথাবার্তা বিভিন্নভাবে সরকারি, আধা সরকারি এবং সামাজিকভাবে আছে। এগুলোর পরিণতি হিসেবে এটাই। এই যে বড় বড় নিউজ পেপারগুলোর কথা বললাম, এখানেও শেষ নয়, কিন্তু এরপরেও বিবিসি ওনার ইন্টারভিউ নিয়েছে, ভারতীয় বেশ কিছু পত্রিকা নিয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্ট তারাও একটা সাক্ষাৎকার নিয়েছে। আপনি অবশ্য মোটামুটি বলেছেন, কিন্তু আপনি যে জায়গাটায় বসে আছেন সেখানে বসে নিউজ মিডিয়াকে, বিশ্বের নিউজ মিডিয়াকে আরো সহজভাবে দেখতে পারেন। এই এত অল্প সময়ের মধ্যে এতগুলো সংবাদ মাধ্যমের যে আগ্রহ তাকে নিয়ে সংবাদ করার বা সংবাদ প্রচার করার, এর মধ্যে কোনো স্পেশাল কোনো কিছু, কোনো কনসিডারেশন বা কোনো কিছু খোঁজার কি কোনো সুযোগ আছে, যে কোনো বার্তা আছে বর্তমানের বা সুপ্ত বা কিছু, ভবিষ্যতের বা সুপ্ত কিছু? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এটা দুই পক্ষ। দেখুন, আপনি সুন্দর করে আবার তুলে ধরলেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতিতে আপনার পক্ষে 10% মানুষ একটা জনগোষ্ঠী থাকলে ইটস এ হিউজ নাম্বার অফ পিপল। বাংলাদেশ আওয়ামী লীগের কখনোই
কখনোই ইতিহাসের কখনোই তারা বাংলাদেশের জনগণের 33%-এর নিচে ভোট পায়নি। অতএব 18 কোটির 33% বলেন, 17 কোটির বলেন, ইটস এ হিউজ নাম্বার। এটা অনেকগুলো ইউরোপিয়ান দেশ একত্রিত করলে এতগুলো মানুষ, একটা মানুষ তো একটা ইউনিট। অতএব হ্যাঁ, সংখ্যা অনুসারে সেখানে তো অতএব আপনি যে প্রশ্নটা করলেন, যেটা আসলে কোনো গুরু ইনফরমেশন বা সিগন্যাল দিচ্ছে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিনা, একটি বিষয় আমাদেরকে একেবারেই ক্লিয়ার করতে হবে। সেটা কি? শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সেই ক্ষমতাচ্যুতির পর বিশ্ব গণমাধ্যম, আমি বলবো আমার মতন সংবাদ কর্মীও অপেক্ষা করছিলাম কয়েকদিন যে আসলে কি ঘটছে আমাদের তো জানতে হবে। আমার নিজস্ব, পৃথিবীর কেউ আমরা নিরপেক্ষ নই, আমাদের মত আছে, আমাদের দল আছে, আমাদের মতামত আছে। বাংলাদেশে আমি 71-এর পক্ষে, বাংলাদেশে আমি জয় বাংলার পক্ষে, এ বিষয়ে আমি একদম টোটাল ক্লিয়ার। এতে যদি কেউ আমাকে নিরপেক্ষ না ভাবে, আমার মনে হয় আপনি নিরপেক্ষ নন যিনি না পাবেন, কারণ আমি নিরপেক্ষ, আমি বাংলাদেশের পক্ষে, আমার অন্য কোনো পক্ষ নেই। অতএব সেইভাবে আমি বলতে চাই যে বাংলাদেশের পট পরিবর্তনের পর আমরাও ধারণা করছিলাম আসলে কি ভিতরে কি ঘটছে, এটার পরবর্তীতে কি হবে। অতএব বিশ্ব গণমাধ্যম তারা আমাদের চেয়ে আরো সুনিপুণ ভাবে সেটা অপেক্ষা করছিল এবং কন্টিনিউয়াসলি তাদের, আমি ব্যক্তিগতভাবে জানি সুইস সাংবাদিক নাম বলতে পারি, জার্মান সাংবাদিক, সিঙ্গাপুর সাংবাদিক, আমেরিকান সাংবাদিক, আমেরিকান ইনস্টিটিউট অফ রিপাবলিকান ইনস্টিটিউট সহ বহু এই 14 মাসে বাংলাদেশে ঘন ঘন গিয়েছেন, ঘন ঘন যাতায়াত এখনো করছেন, অবস্থানটা বোঝার জন্য, ক্লিয়ার করার জন্য। যখন তাদের কাছে প্রতীয়মান হলো যে এটা ভেরিফাইড, আমাকে যখন একটা সংবাদ কেউ পাঠায় আমাদের রিপ্রিন্ট করার জন্য, এমনকি আমি বলবো যে আমার পার্সোনাল সামাজিক মাধ্যমে এটাকে একটু ভেরিফাই না করে তো দেওয়া যায় না, তাই না? অতএব সেই ভেরিফিকেশনের কিছু কার্যক্রম তারা করেছেন নিশ্চয়ই, যে আসলে ঘটনাটা যে তাকে সরিয়ে দেওয়া হলো, এখন তাকে হত্যা করা হবে রাজনৈতিকভাবে, এবং রাজনীতিভাবে যাতে উনি ফিরতে না পারেন সেই সকল পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট। এবং সেটা যখন তারা টের পেল এবং তারা ভেরিফাই করে ফেললো, তখনই তারা শেখ হাসিনার শরণাপন্ন হলো যে এখন আপনার কথা শুনতে চাই। এখন একটা কথা আমাদের মনে রাখা উচিত যে আমারও ছিল মনে পারিল বেটা কেমন সেটা জানতে, এইটাই প্রযোজ্য হলো আমাদের সংবাদ কর্মীদের। আমিও যেটা চিন্তা করি যে এখনই করা উচিত, আর আরো 10টা গণমাধ্যম কিন্তু একই কথা চিন্তা করে, সে কিন্তু অপেক্ষা করে না, সে কিন্তু যে রয়টার্স করেছে চলো আমরা করি। নো, এটা হলো ওই লাইনটা আবার সেই কবিতার কথা, হ্যাঁ, যে পারিল বেটা কেমন সেটা জানতে। এইটাই হলো এটা। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। অতএব এই বিষয়টা সিগন্যাল হলো এই যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে। এখন রাজনৈতিক ভাবে তাকে হত্যা করার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট অসাংবিধানিক তার যে পরিকল্পনা, সেটার প্রতি বিশ্ব গণমাধ্যমের মৌলিক কাজ বা গণমাধ্যমের মৌলিক কাজ অসঙ্গতিকে তুলে ধরা। সেই অসঙ্গতি তুলে ধরতে হলে দুইটা পক্ষকে সামনে নিয়ে আসতে হবে। তো শেখ হাসিনা পক্ষকে সামনে তারা নিয়ে এসেছে 17ই নভেম্বরে যে রায় ঘোষণা হবে, সেটা তো আমরা 3 মাস ধরে আমরা জানতাম তো হয়তো বা গত বছরই, কারণ তারা আন্দোলনের সময় বলেছে যে এই জায়গায় এই বিচারালয়েই শেখ হাসিনার বিচার করা হবে একদিন। অতএব সেটা ছিল। এবং আপনাকে আরো একটা গুরু তথ্য দেয়, মানে খুবই ইম্পর্টেন্ট তথ্য, যেটাও প্রায় ভেরিফাইড, বলবো 99.99% ভেরিফাইড। সেটা হলো এই রায়টা কিন্তু লেখা হয়নি, কারণ আপনাকে করতে হবে যে 15 মাসের ক্ষমতাচ্যুতির পর একটা কেস সাবমিট, তারপরে সেটাকে সমস্ত কিছু নিয়ে এসে ক্রস ভেরিফিকেশন সমস্ত কিছু করে এই রায় দেওয়া যায় না।
আর এই রায়ের নাকি 400 না 500 না 5000 পাতা। অতএব এই যে যারা রায়টা লিখবেন 5000 পাতা, তাহলে 5000 পাতার রায় লেখার জন্য এক পাতা যদি 1 মিনিট ধরেন, আই এম সো গুড অন দ্যাট, এক পাতা 1 মিনিট, তাহলে কত হাজার মিনিট হবে? 5000 মিনিট। সো নো ওয়ে, এই রায়টা কোথাও লেখা নাই, এখনো পর্যন্ত লেখা নেই। যেহেতু রায়টা লেখা নাই, তারা শুধু তার সরকার, যে অসাংবিধানিক সরকার, তারা লিখে দিচ্ছেন তোমাকে আজকেই বলতে হবে, রায় হয়ে গেছে। আর আন্তর্জাতিক আইনে এখন আমরা চলেন একটু বিশ্লেষণ করি একটু আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1973 সনের বাংলাদেশে, এটা গ্রহণ করে। সেটা আন্তর্জাতিক আইনকে যারা লঙ্ঘন করবে তাদের বিচার হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে। অতএব এটার জুরিসডিকশনই নাই ইন্টারনাল বিষয়ের বিচার করার। যেমন ইন্টারনাল বিষয়ে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভার্জিনিয়া স্টেটে আমি থাকি, এই স্টেটের কোন আইন নিয়ে কোনো বিষয় নিয়ে উনি কোনো অধিকার নেই কথা বলার, কোনো জুরিসডিকশন নেই ওনার। অতএব প্রথমেই হলো যে এটা সম্পূর্ণ ইলিগালি ওনাকে জোর করে এই কোর্টে বিচার করা হলো, তথাকথিত বিচার করা হলো, বিচারের নামে অবিচার। তারপরের ঘটনা হলো এই রায়টি যারা লিখেছেন তাদের মধ্যে ওই যে মোহাম্মদ নজরুল, যাকে আসিফ নজরুল বলেন, ওনাকে আমি আপনার মাধ্যমে, এটা বোধহয় 10তম চ্যালেঞ্জ, যে আমিও একজন মাস্টার্স করা আইন শাস্ত্রে, আইনের কালচারের উপর, বা পৃথিবীতে 2টি সবচেয়ে বড় আইনের কালচার, একটি হলো কমন ল, আর একটি হলো সিভিল সিস্টেম অর রোমান ল। আমি সিভিল সিস্টেম রোমান ল এর, আরেকটা হলো রয়েছে পৃথিবীতে আরেকটি বা কালচার, 3টা কালচার, 2টি বড় কালচার, একটি ছোট কালচার, সেটা হলো শরিয়াত। শরিয়াত রয়েছে কয়েকটি দেশে, মিডল ইস্টে। অতএব আমি এই যে উনি নাকি শিক্ষকতা করেন ঢাকা মাদ্রাসাতে, ঢাকা ইউনিভার্সিটিকে তো আর আমরা ইউনিভার্সিটি বলতে পারছি না, ঢাকা মাদ্রাসার আইনের শিক্ষক, উনি আইন শাস্ত্রের যদি ন্যূনতম জ্ঞান রাখেন, তাহলে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি যে কোন আইনের কোন কালচারে একজন ব্যক্তিকে 15 মাস বিনা বিচারে আটক রাখা যায়, কোন দেশের কোন আইনে কোন প্রেসিডেন্সে রয়েছে যে বিচারপতিকে ফ্যাব্রিকেটেড হত্যা মামলার আসামি করা যায়। আই এম চ্যালেঞ্জিং ইউ। কিন্তু ঘটনাটা ওরা তো শুনবে না, ওরা তো আইনের ধার ধারে না, সংবিধানের ধার ধারে না। অতএব যে কথাতে বলছিলাম, ফিরে যাচ্ছি, যে এটার ইম্পর্টেন্সিটা হলো যে এই সরকার জাস্ট ওনাকে একটা ফাঁসি দিয়ে দেবে, এবং ফাঁসিটা দিয়ে দিছে। এবং আন্তর্জাতিক আইনে এই আন্তর্জাতিক আইনকে যদি তারা করতে হয়, রক্ষা করতে হয়, তাহলে যেদিন এই রায় ঘোষণা হয়েছে সেই রায় সেই দিনই সকলকে যারা পাওয়ার যোগ্য সাইন্ড কপি দিতে হবে রায়ের। এটা ঘটেনি এবং এখনো সাইন্ড হয়নি, নট রেডি। সো দিস টোটাল ফ্যাব্রিকেশন। এবং আপনি আপনার প্রশ্নের উত্তর এখন মোটা দাগে দিয়ে দিই, সেটা হলো যে নো, এটা হঠাৎ করে নয়, এটা নির্দিষ্ট টাইমই, সঠিক টাইমিংই ছিল, যে তারা যখন ভেরিফাই করতে পারলো তখনই তারা এই অসঙ্গতিকে তুলে ধরার জন্য পৃথিবীর সকল গণমাধ্যম একসাথেই তা শেখ হাসিনার শরণাপন্ন হন। এবং আমরা সেটাকে অবশ্যই বলতে পারি যে এক একজন এডিটর হিসাবে, এডিটর চিফ হিসেবে, যে আমারও ছিল, মানে এই রয়টার্স বেটা পারিল সেটা জানতে কিভাবে। অনেক ধন্যবাদ তথ্যবহুল আলোচনার জন্য। আমার একটু যুক্ত করতে ইচ্ছা হচ্ছে, এই যে রায়ের কপির ব্যাপার যেটা বললেন, আসামি পক্ষের একজন সরকার নিয়োজিত উকিল ছিলেন, কোর্ট ঘোষণা করে দিয়েছেন যে তাকে কোনো রায়ের কপি দেয়া হবে না। কারণ সরকার পক্ষকে দিয়েছেন কি না দিয়েছেন সেটা আমাদের জানার কোনো আগ্রহ নেই। তবে সংবাদ মাধ্যমেও তেমন কোনো কিছু দেয়া হয়েছে বলে অন্তত আমি জানি না। কাজেই এটা যে একান্তভাবে তাদের নিজস্ব বস্তাবন্দি জিনিস আছে এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি খুব সুন্দর অ্যানালাইজ করেছেন এই 5000 পৃষ্ঠা লেখার জন্যে। এবং যে কেউ যদি নিজের থেকে লেখেন সেটা পড়ার জন্য তার যে এক্সপ্রেশন সেটা কিন্তু আমি কিছুটা শুনেছি রায় পড়াটা, আমার কাছে শুনে মনে হয়েছে যে অন্য কেউ কিছু একটা লিখে দিয়েছে আর আমি পড়ছি। দ্যাট ইজ পাঠক এবং লেখক যে এক নয়,
এরকম একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা গেছে তাদের পাঠ করার মতো। আপনি মার্গারেট থ্যাচারের কথা বলেছেন, আমরা একটু আমাদের সাধারণ আলোচনার খাতিরে এদিকে যদি বাংলাদেশের দিকে তাকাই, আমাদের বেশ কিছু রাষ্ট্রনায়ক এরকম আনইউজুয়াল অবস্থায় বা বিশেষ ঘটনা ঘটিয়ে ক্ষমতায় ছিলেন এবং চলে গেছেন। সর্বশেষ ছিলেন মঈনুদ্দিন ইয়াজউদ্দিন। তারা চলে যাওয়ার পরে দেশে বা বিদেশে কেউ তাদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি। এরশাদ সাহেব যাওয়ার পরে বেশ দীর্ঘদিন বেঁচে ছিলেন, মোটামুটি একটা রাজনীতির মাঠে আনাগোনা ছিল, কিন্তু তেমন কোনো দৃষ্টি কারোই আকর্ষণ করতে পারেনি। এরশাদের আগে পাকিস্তান পিরিয়ডে জেনারেল ইয়াহিয়া খান, দুর্দণ্ড প্রতাপ, তিনি আসলেন গেলেন, যেমন উল্কার মতো আসা তেমন ভাটার মতো চলে যাওয়া, চলে গেছেন, ওখানেই শেষ। একই জিনিস আইয়ুব খানের আমলে দুর্দণ্ড প্রতাপে 10টা বছর পাকিস্তানে শাসন করেছেন। আমার তো বলতে ইচ্ছা হয় যে শুধু 10 বছর না, আইয়ুব খান অন্তত রাষ্ট্র ক্ষমতার আশেপাশে ছিলেন প্রায় 20 বছর। প্রধান সামরিক শাসক বা প্রেসিডেন্ট হওয়ার আগেও রাষ্ট্র ক্ষমতার আশেপাশে উনি এবং ইস্কন্দার মির্জা ছিলেন। এরা কেউই ক্ষমতার থেকে সরে যাওয়ার পরে দেশের মানুষের বা দেশের সংবাদপত্রের কোনো আগ্রহ সৃষ্টি করতে পারেননি। অথচ শেখ হাসিনা বর্তমান সরকারের ভাষায় যদি বলি যে মৃত্যু দণ্ড পাওয়ার মতো একজন অপরাধী বিশ্ব মিডিয়ায় এই রায় প্রকাশের আগে থেকে আকর্ষণ বা আকৃষ্ট হয়ে এটাই প্রমাণ করেছে যে তারা যে মৃত্যুর রায় দিতে যাচ্ছে এর প্রতি বিশ্ব বিবেকের একটা রিজেকশন আমার মনে হয় খুব মোটামুটি সুন্দরভাবে ফুটে উঠেছে। অবভিয়াসলি তারা এর চেয়ে বেশি বলবেন না, তারা গণমাধ্যম হিসাবে যতটুকু করার ততটুকু করবেন বলে আমার ধারণা। এই ব্যাপারে কি আপনি কিছু যুক্ত করার আছে আপনার এই অংশে? না হলে আমি বলবো আপনাকে ধন্যবাদ জানাই। আমি কিন্তু সেটাকে একটি শব্দ ব্যবহার করেছি, অসঙ্গতি। গণমাধ্যম যখন দেখে অসঙ্গতি তখনই সেটা তার কাজ হলো অসঙ্গতিকে তুলে ধরা, এবং তারা এই যে শেখ হাসিনাকে শুধুই তাকে হত্যা রাজনৈতিকভাবে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে, এবং সেটাই করেছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এটাকে সংযুক্ত করার জন্য বা একটু এলাবোরেট করে বা বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, তার ইন্টারভিউর মূল ব্যাপারে যদি যাই, তিনি সমসাময়িক বিষয়েও বেশ আলাপ আলোচনা করেছেন, এবং আইসিডিতে ওনার যে মামলা, যেটা ইন্টারভিউর সময় যেটা রায় হয় নাই, সেটাকে যে বিচারের নামে একটা প্রহসন চলছে সেটা উনি খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর মধ্যে অবশ্য আমরা জানি ওনার মামলার রায় হয়ে গেছে, এবং এই মামলার রায় নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিচার প্রক্রিয়া নিয়ে বিশ্ববাসী যারা, এই আপনি যে কথা আগে বলেছেন যে আন্তর্জাতিক আদালতের মানদণ্ড হবে আন্তর্জাতিক পর্যায়ের, জাতীয় আদালতের ব্যাপারে সাধারণত অন্যান্য দেশ কথা উঠায় না, বা একটা কথা বলা হয় অনার দ্য ল অফ দ্য ল্যান্ড। কাজে আমার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারটা কোন আইনে কিভাবে পরিচালিত হবে সাধারণত খুব বিশেষ প্রয়োজন না হলে এটা কেউ আলোচনা করে না। কিন্তু এখানে আন্তর্জাতিক আদালত নাম দিয়ে সেই আন্তর্জাতিক মাপকাঠিটা তারা পারেননি প্রদর্শন করতে, সেটা একটা ব্যাপার। তো আপনি হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে আপনি একজন স্থায়ী প্রতিনিধি বলাটা ঠিক হবে কিনা জানি না, বাট সেখানে আপনার হোয়াইট হাউস থেকে কি এই মামলার ব্যাপারে স্পষ্ট কোনো কিছু বলা হয়েছে, বা আপনি এই ব্যাপারে কোনো কিছু তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, বা কিছু বলার কোনো জানার কোনো সুযোগ আছে বলে মনে করেন নাকি? অসংখ্য ধন্যবাদ। এটা বিশ্লেষণ ক্লিয়ার করা উচিত যে ওখানে কোনো স্থায়ী প্রতিনিধি বলতে কেউ নেই। আমরা সেখানে যারা রেজিস্টার্ড তারা উপস্থিত থাকতে পারি এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারি। একটি বিষয় এখানে ক্লিয়ার করা উচিত, যেহেতু আন্তর্জাতিক হোক আর যে কোনো আদালত বিষয়ে প্রশ্নই খুব সুনিপুণভাবে প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্র, স্পেশালি ইউএসএ, অ্যাভয়েড করে।
আমি একটা উদাহরণ দেই, কারণ এটা ইন্ডিপেন্ডেন্সের জন্য, চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে। কারণ কোনো ক্রমেই যাতে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়ারির উপর কোনো কথা না বলে, বিশ্বের কোনো জুডিশিয়ারির উপর যদি না সরাসরি সেটা তারা এরকম কোনো কিছু দেখে যেটা হলো যেটা বিশ্ব পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে অর সামথিং লাইক দ্যাট। এটাও বিশ্ব পরিস্থিতি ইতিমধ্যে উত্তপ্ত, কিন্তু আমরা বুঝতে হবে যে এই ওয়েদারটা কিরকম। আমি উদাহরণটা দিচ্ছি এই কারণে, এটা বোঝানোর জন্য যে আমি একটি তথ্য শেয়ার করি ওপেন, সেটা হলো যে কানাডিয়ান একটি ফেডারেল কোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে অ্যাজাইলাম ডিনাই করে, এবং সেই ডিনাইলে লেখা হয় যে আমাদের কাছে তথ্য আছে যে বিএনপি একটি সন্ত্রাসবাদী দল এবং সেটা তুমি একটা মেম্বার, অতএব এই কারণে তোমাকে এটা দেওয়া হলো না। আমি সেই সেই রেফারেন্স তুলে বলি, তাহলে কি আমেরিকাও তাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিবে কিনা? আমি যে উত্তর পাই সেটা আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিই যে আমরা কোর্টের কোন ডিসিশনের উপর আমরা কোনো করি না, মন্তব্য করি না। এটা থেকে আমাদের বুঝতে হবে যে কোর্টের উপর কেন মন্তব্য করা হয়। অতএব এই কারণেই, যেহেতু আমার কাছে প্রেসিডেন্স রয়ে গেছে যে কোর্ট নিয়ে, কিন্তু যে সকল বিষয় নিয়ে প্রতিনিয়ত বোম্বার্ডিং করছি বা করা হচ্ছে সেটা হলো যে মানবাধিকার পরিস্থিতি, যে বাংলাদেশের সাংবাদিকদেরকে, বাংলাদেশের মানবাধিকার কর্মীকে বা আওয়ামী লীগের সিনিয়র লিডার যারা দেশে আছেন বা যারা তৃণমূলের, তাদেরকে যে বিনা বিচারে জেলে রাখা হয়েছে, জেলে যে হত্যা হচ্ছে, মৃত্যু হচ্ছে, তারপর যে মব কিলিং হচ্ছে, মবকে কন্ট্রোল করা হচ্ছে না, এসবগুলো নিয়ে। কিন্তু একটি বিষয় এখন আবার মোটা দাগে বলি, আমি বিষয়টা বন্ধ করছি না, করব না, কিন্তু বিষয়টা তো ইতিমধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি প্রতিদিন হচ্ছে। এইভাবে বলো কোনো কিছু নতুন হচ্ছে না। এর অর্থ কি? প্রতিদিন আওয়ামী লীগের কোনো না কোনো মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবীর কোথাও কোনো না কোনো ভাবে। আমাদের যারা অন্য ধর্মের তাদের উপর আক্রমণ করা হচ্ছে প্রতিদিন কোথাও কোথাও। বাংলাদেশ আগুনের লেলিহান শিখা জ্বলে প্রতিদিন, বস্তি থেকে আরম্ভ করে আপনার বাড়ি পর্যন্ত। এটা যেমন শেখ হাসিনা তাহলে কি আগুন নিয়ন্ত্রক ছিলেন? এত কঠিন যে একটি আগুনও জ্বললো না। আমাদের দেশে শীতকালে গ্রামে দেখা যেত যে ধানের, আমরা বলি পাড়াতে আগুন ধরে যায় বিভিন্ন বাড়িতে। সেটাও কিন্তু গত 15 বৎসরে আমরা শুনেছি বলে তেমন ইয়ে নেই। তাহলে এই যে বিষয়গুলো, এটাই হলো প্রবলেমটা হলো যে বাংলাদেশের মৌলিক বিষয়টা বিশ্ব দরবারের জন্য এখনো পর্যন্ত তেমন কোনো বড় ঘটনা নয়। আমি ওইভাবে বলবো যে তারা এটা নিয়ে করবে, মানে প্রতিদিন কথা বলবে। কিন্তু এখানে যাতে কোনো ক্রমে ভুল বোঝাবুঝি না হয়, সেটার জন্য আপনি যে তথ্য আমাকে দিলেন সেটা আমি একটু করতে চাই। যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো মানুষের নাম আপনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবাই ইতিহাসের রাস্তা করে কেউ মনে রাখে না, কিন্তু বঙ্গবন্ধুকে তো সবাই মনে রাখে, ঘৃণা করতে গেলেও মনে রাখে। বঙ্গবন্ধু নামটা তাদের একদম মাথায় প্রথিত, 18 কোটি মানুষের। শেখ হাসিনাকে বিচারের নামে প্রহসন, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, বিশ্ব গণমাধ্যম, ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, সকল জায়গায় আলোচনা। আমি ছোট করতে চাচ্ছি না। আমাদেরও একজন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনাকে জেলে রাখা হয়েছিল স্বাধীন কোর্টের মাধ্যমে। এটা নিয়ে তো বিশ্বের কোথাও এরকম আমি আলোচনা দেখিনি। আমি তো সবসময় একজন সংবাদকর্মী হিসেবে লক্ষ্য রেখেছি। অতএব বাংলাদেশের ইতিহাসে যেটা আপনি বলছেন, আরেকটা নাম তারা মুছে দিতে পারবে না, সেটা শেখ হাসিনা। বাংলাদেশকে একটা স্থবির জায়গা থেকে, একদম কুপমণ্ডক অবস্থা থেকে যদি বলি, যে বিশ্ব দরবারে একটা উন্নয়নের মডেল হিসাবে নিয়ে আসছেন, সেটাতে সবসময় লেখা থাকবে এই ব্যক্তিটির নাম, যাকে এই মেটিকুলাসলি ডিজাইন ডাকাত দল ফাঁসির আদেশ দিয়েছে, যেটা এখনো সাইন নয় এবং আমরা জানি না।